নমো নমঃ। আজকের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করতে চলেছি ব্যাকরণে, সেটা হচ্ছে সন্ধি। এবং সেই সন্ধি পড়তে গেলে দেখুন, যেটা দরকার মাহেশ্ব সূত্র জান। সেটাও আমি কি হয়েছে, যখন প্রথম ডেমো ক্লাস পড়িয়েছিলাম তখন সেখানে করিয়ে দিয়েছিলাম। কিন্তু তার সত্ত্বেও আর কি, আমি কিন্তু সেই মাহেশ্ব সূত্র সম্পর্কে আলোচনা করব একটু। তারপরে হচ্ছে আমরা মেন সন্ধিতে চলে যাবো। আচ্ছা, দেখুন স্ক্রিনটা শেয়ার করছি আমি। তাহলে সন্ধি কি? তাহলে এখানে দেখুন বলছে সন্ধি প্রসঙ্গে মাহেশ্ব সূত্র। দেখুন মাহেশ্ব সূত্র আমরা দেখতে পাচ্ছি। মাহেশ্ব সূত্রের মধ্যে কি রয়েছে? আ ই উন, রিলিক, এ অং, আই আউচ, হাজাওয়ারাট, রং, ইয়ামা ন্যাড়া নামা, জাভাং, ঘাড়াধাস, জাবা ঘাড়াদাস, খাফা ছাটা, ছাটাতা। এখানে কি লেখা আছে দেখুন, মানে 11 নম্বরটা কি রয়েছে? খাফা ছাঠা, থা চাটা তাবা, কাপায়া, সাসাসারা, হাল। ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এবার এখান থেকে একটা সহজ ট্রিক যেটা বিষয় বলি, যে এখানে বলা হয় যে কোনো আপনি স্বরকে গ্রহণ করুন। ঠিক আছে? অটাকে গ্রহণ করতে পারেন, ইটাকে গ্রহণ করতে পারেন, এবং প্রথম একটা স্বর গ্রহণ করলেন এবং তারপরে যে কোনো একটা স্বর গ্রহণ করলেন। তাহলে প্রথমের পর যে সেকেন্ড স্বরটা গ্রহণ করা হবে সেটা কি হবে, যে সেটাতে দিয়ে হবে প্রত্যাহার গঠন হবে। যেমন হচ্ছে ধরুন আমরা যদি বলি যে আ, এবার ধরুন আর্ন, মানে যদি আর্ন লেখা হয়, তাহলে আর্নে কি কি বর্ণ রয়েছে বলবো? অ রয়েছে, ই রয়েছে, উ রয়েছে। ঠিক আছে? আবার ধরুন যেমন রয়েছে রিলিক, তাহলে রিলিক। এবার দেখুন এই যে হলন্ত গুলো রয়েছে না, মানে যেগুলো হসন্ত, সেগুলো না গ্রহণ করা হয় না। কারণ হচ্ছে পাণিনি বলেছেন যেগুলো হলন্ত যুক্ত বর্ণ সেগুলো হবে যে লোপ প্রাপ্তি, তাস্য লোপ সূত্রাংশ। এবার এখানে মোটামুটি ধরুন আমরা আজকে যেহেতু সন্ধি সম্পর্কে আলোচনা করব, সেহেতু আমরা এই 4টে সূত্রকে মুখ্যত গুরুত্ব দেব, এবং বাকিও দুটো রয়েছে 5 আর 6, সেই 6 পর্যন্ত মোটামুটি আমাদের কিন্তু কাজে লাগবে আজকে। তাহলে দেখুন আমরা সন্ধি কি সেটা নিয়ে আর কোনো কিছু ডিটেলস আলোচনা করছি না। সন্ধি মানে জানেন, দুই বর্ণের যে মিলিত প্রয়াসে কি হচ্ছে, বিকার উৎপত্তি হয়। বিকার মনে হচ্ছে অন্য রূপ, সেখানে উৎপত্তি হয়, সেটা হচ্ছে সন্ধি। এবার এই স্বরসন্ধিতে দেখুন আমরা অ প্লাস অ ইজিক্যাল টু আ, আ প্লাস আ ইজিক্যাল টু আ, এগুলো করেছি, কিন্তু আমরা কিন্তু সূত্র ধরে করি। ঠিক আছে? এবার দেখুন যেহেতু কম্পিটিশনটা টাপের দিকে যাচ্ছে, ধীরে ধীরে কি হচ্ছে যে আমাদেরকে সেহেতু সূত্র মাফিকই পড়তে হবে। এগুলো আপাতত সূত্র মানে আপেক্ষিক পড়া উচিত, সাপেক্ষে। প্রথমে দেখুন, তাহলে প্রথম হচ্ছে দীর্ঘ সন্ধি। তাহলে দীর্ঘ সন্ধির সূত্র লেখা আছে দেখুন, আকাহা সাবর্ণে দীর্ঘ। জিনিসটা বুঝুন যে আক, তাহলে আক মানে দেখুন এখানে 1 আর 2 নম্বর সূত্র দেখুন, তাহলে অ রয়েছে আর ক রয়েছে, তাহলে আক, এই দুটো মিলিয়ে কি হলো? অক হলো। এবার এই যে অক দুটো মিলিয়ে হলো, তাহলে এখানে বলবে যে অকের মধ্যে অন্তর্গত বর্ণগুলো কি কি। তাহলে দেখুন যে কয় হলন দেওয়া আছে, তাহলে কয় হলনটা গ্রহণ করা হবে না, কিন্তু যখন আপনি প্রত্যাহার বলবেন যে এটা এই নাম, তখন কিন্তু হলন্তটা ধরতে হবে। কিন্তু যখন বর্ণ গুনবেন তখন কিন্তু বর্ণ গোনার সময় কিন্তু সেটা ধরা হয় না। যেমন ধরুন আ ই উ, এবার নাড়া মানে কি আছে, হসন্ত আছে বলে সেখানে ধরা হবে না। রি লি। এবার দেখুন তাহলে কটা বর্ণ হলো? 5টা বর্ণ। আ ই উ রি লি। দেখুন এটা বুঝুন যে আকের মধ্যে যে আক প্রত্যাহার, তাহলে আ ই উ রি লি, এগুলো কিন্তু 5টা বর্ণ আছে। এবার একটা জিনিস ভাবুন, যে যে অকার রয়েছে, অকারের আকার আছে, মানে আকার হয়, তাহলে এটা দীর্ঘ আছে, মানে যে বর্ণের হ্রস্ব রয়েছে সে বর্ণের দীর্ঘ আমরা দেখতে পাচ্ছি। যে অ বর্ণের দীর্ঘ হচ্ছে আ, ই বর্ণের দীর্ঘ হচ্ছে ই, উ বর্ণের দীর্ঘ হচ্ছে উ। আর দেখুন রি বর্ণের দীর্ঘ হচ্ছে রি। ঠিক আছে? ডাবল রি। আর লি, দেখুন এখানে হচ্ছে লি এর কিন্তু দীর্ঘ হয় না। ঠিক আছে? লি এর কিন্তু মানে আমাদের দেখুন
স্বরের যে প্রাধান্যতা রয়েছে সেই স্বর কিন্তু তিন প্রকার আকারে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? সে তিন প্রকার কি কি? না হ্রস্ব, দীর্ঘ, প্লুত। তাহলে স্বর হচ্ছে তিন প্রকার, হ্রস্ব, দীর্ঘ আর প্লুত। এবার লিকারের হ্রস্ব নেই, যে লি বলবেন, লি এর কিন্তু এই হ্রস্ব নেই বলছে, দীর্ঘ নেই, ঠিক আছে? তাহলে অ, ই, উ, না, রি, এই চারটে বর্ণ পাচ্ছি, চারটে বর্ণের দীর্ঘও রয়েছে আবার হ্রস্বও রয়েছে, দুটোই রয়েছে, প্লুত তো রয়েছে, কিন্তু লি বর্ণের প্লুত নেই। এবার দেখুন যেটার দীর্ঘ নেই সেটাকে দীর্ঘ সন্ধির মধ্যে কি করে গ্রহণ করবো? সেজন্য সেটাকে দীর্ঘ সন্ধির মধ্যে গ্রহণ করতে পারবে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি আ, ই, উ আর রি চারটে বর্ণকে গ্রহণ করছি। তাহলে অক, এই যে অক দেওয়া আছে, অক ইজিক্যাল টু চারটে বর্ণ, অ, ই, উ, রি। এবার দেখুন বলছে স্ববর্ণ। তাহলে স্ববর্ণ জিনিসটা কি? মানে ধরুন আমরা যদি বলি যে একই মায়ের গর্ভজাত সন্তান, মানে হচ্ছে ধরুন আমি, আমার ভাই, আমার দিদি, মানে যারা রয়েছে তারা কি হচ্ছে, মানে একই পরিবার, একই মায়ের সন্তান, তাহলে তারা হচ্ছে পরস্পর স্ববর্ণ, ঠিক আছে? তাহলে বর্ণের স্ববর্ণ কি? না যেখান থেকে একই, মানে উৎপত্তি যেটা হচ্ছে সেটা কিন্তু একই, ঠিক আছে? মানে ধরুন অ এর যে, অ বলুন আর আ বলুন, তাহলে অ এর, অ আ এর পরস্পর স্ববর্ণ, ই দীর্ঘ ই পরস্পর স্ববর্ণ, উ যেটা রয়েছে সেটা, উ হচ্ছে দীর্ঘুর পরস্পর স্ববর্ণ, ঠিক আছে? রি হচ্ছে ডবল রি এর পরস্পর স্ববর্ণ। এবারে দেখবেন যে স্ববর্ণ অস্ববর্ণ কেন বলা হয়েছে এখানেও সেটাও মাথায় রাখবেন। এখানে উচ্চারণ স্থানের ভিত্তিতে কিন্তু বলা হয়। যেমন হচ্ছে ধরুন এই যে অ যদি বলি, অ এর মানে উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ। তাহলে হচ্ছে সূত্র আছে যে আকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠঃ। আবার যদি ই বলুন তাহলে ইচু জাসানাং তালু। তো যাই হোক, যে বর্ণের উচ্চারণ সারে মানে আকার আর অকার দুটোই বলুন দুটো কণ্ঠ থেকে উৎপন্ন হয়। ইকার আর দীর্ঘিকার দুটোই কি হচ্ছে? তালু থেকে উৎপন্ন হয়। এই যে বিষয়গুলো সেটা বুঝতে হবে। এবার দেখুন তাহলে আকাহা সবর্ণে দীর্ঘ যে বিষয়টা দাঁড়ালো, তাহলে সবর্ণ বুঝতে পারলেন, আমার দীর্ঘ মানে হচ্ছে তার দীর্ঘ হয়ে যায়। তাহলে এবার সহজ কোথায় দেখুন, যে এইদিকে অ আর আ প্লাস হচ্ছে অ আ ইজিক্যাল টু আ হয়। এবার এই জিনিসটা এটা করেছেন নর্মাল ভাবেই, ঠিক আছে? আপনারা জানেন সবাই। তো এটা হচ্ছে খুব ছোট নিয়ম আর কি, খুব সরল নিয়ম, কিন্তু সূত্রটা হচ্ছে যে অ আ থাকলে আ হয়, ই ই থাকলে ই হয়, উ উ থাকলে উ হয়, রি রি থাকলে রি হয়। এটা কোন সূত্রানুসারে হয়? যে আকাহা সবর্ণে দীর্ঘ। কারণ দেখুন পরস্পর এটা কি হচ্ছে? সবর্ণ। এই যে এটা আর এটা কি হচ্ছে? একই স্থান থেকে উৎপন্ন, একই উচ্চারণ স্থান থেকে উৎপন্ন, সেজন্য কি হচ্ছে? এটা কিন্তু বোঝানো হচ্ছে। এবার দেখুন যে উদাহরণগুলো হচ্ছে সেটা মিলিত হচ্ছে, যেটা হচ্ছে সেটা বলার পিছনে নবান্যম নবান্যম, কবি ইস কবি ইস, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এইভাবে হচ্ছে। আচ্ছা, আকাহা সবর্ণে দীর্ঘ আর মাহেশ সূত্র থেকে যেটা বললাম সেটা থেকে যদি কারোর কোথায় বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন, তারপরে আর যদি না অসুবিধা হয় তাও বলবেন, তাহলে পরে সূত্রান্তর আমি একদম। আচ্ছা, সঞ্জয় মহোদয় বলবেন, একটু দেরিতে অ্যাড হয়েছেন আপনি যদি, কিন্তু তখন এই সূত্রটা বুঝতে পারলেন কিভাবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বেশ, পরের সূত্রগুলো থেকে একটু দেখতে থাকুন, ঠিক আছে? যদি অসুবিধা হয় বলবেন। এবারে দেখুন বলছে আদ গুণ, মানে এটা হচ্ছে গুণ সন্ধি, ঠিক আছে? মানে সন্ধিরও ভাগ আছে দেখুন, যেমন হচ্ছে দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি, বৃদ্ধি সন্ধি, ঠিক আছে? এরকম বিষয়গুলো। তাহলে এখানে হচ্ছে গুণ সন্ধি হচ্ছে আদ গুণ। তাহলে এখানে কি লেখা আছে? আত। অ আ বর্ণের পর ই উ রি বর্ণ তার সবর্ণ থাকলে গুণ হয়। তাহলে দেখুন একটা সূত্র আছে, ঠিক আছে? মানে অদেং গুণা বলে, অদেং গুণা,
ঠিক আছে, এখানে আলাদা করে লেখা নেই, কিন্তু কি হচ্ছে আমাদের দেখুন, যেহেতু বিভিন্নভাবে এটা পড়ার দরকার হয়ে পড়ে, কোথাও ধরুন বরদরাজ অনুসারে সন্ধি পড়তে হয়, কোথাও ধরুন পাণিনি অনুসারে পড়তে হয়, কোথাও ধরুন সিদ্ধান্ত কৌমুদী অনুসারে পড়তে হয়, ঠিক আছে। তো কিছু ভিন্নতা রয়েছে, তো এই যে জিনিসটা একটু দেখে রাখুন। আদেইং, আদেইং গুণা। এবার এই আদেইং গুণা জিনিসটা কি, দেখুন অত এং গুণা, অত এং গুণা। এবার এই যে অত এং গুণা বললাম, তাহলে অত মানে হচ্ছে অখণ্ড, মানে অতয় হসন্ত এবং বলবো, তখন দেখুন এটা কিন্তু ডিলিট করতে হবে। মানে কোনটা, এই যে অত, যদি বলি অত, তাহলে তয় হলন্ত ডিলিট করতে হবে, তাহলে পড়ে থাকছে শুধু, ঠিক আছে। আর এং দেখুন, এবার এং আমরা মাহেশ্ব সূত্র থেকে খুঁজবো। দেখুন এং কোথায় আছে, দেখুন এ ও নিয়া, তাহলে এটার দ্বারা ইং হচ্ছে। এবার হচ্ছে হলন্তটা মানে যদি কাটা যাবে তাহলে তো নয়ের গ্রহণ হবে না, নিয়া মানে ইং যেটা বলি না, ইং, সেটা আসলে উচ্চারণটা হচ্ছে নয়ে জ ফলা, যেরকম বলবেন মানে আপনারা বলেন যে নয়ে জ ফলা নিয়া, তেমনই হয় উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে নিয়া, ইং নয়, ঠিক আছে, বা উং নয়। এবার এই যে নিয়া, এটা দেখুন কি হলো, আমরা ডিলিট করলাম, কারণ কি এটা হচ্ছে হলন্ত, তাহলে এ আর ও, তাহলে দুটো পড়ে থাকলো। আর আগে কি পেয়েছিলাম অ, তাহলে অ, এ আর ও, এই তিনটে কিন্তু গুণসংজ্ঞক বর্ণ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে, যে তিনটে বর্ণ হচ্ছে গুণসংজ্ঞক বর্ণ। আর এই প্রসঙ্গেই বলে রাখি, এটা যদি আপনি উল্টো করে দেন তাহলে এটা বৃদ্ধি সংজ্ঞক হয়ে যাবে। তাহলে দেখুন উল্টো মানে কি, অটাকে যদি আ করে দিই, আচ্ছা এবারে দেখুন তাহলে আমরা বললাম কি, যে অটা আ হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, মানে ওই যেটা বলেন আপনি বাংলাতে আর কি উচ্চারণ ওই, কিন্তু ওইটা হচ্ছে আই। আবার হচ্ছে ওটা কি হয়ে যায়, আউ হয়ে যায়, আবার কেউ কি বলে ও বলে। এবার দেখুন, সেই জন্য আমরা যখন সংস্কৃত পড়তে যাই তখন কি হচ্ছে, আমাদের কিন্তু বিভিন্ন শ্লোকের ক্ষেত্রে দেখবেন যে সেগুলো সঠিক উচ্চারণ থাকে। যেমন হচ্ছে কি, যে আই গিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দন, এটা আমরা খুব প্রসিদ্ধ একটা, হ্যাঁ, স্তুতি আর কি। তো সেখানে আই বলা হয়, ওই বলা হয়, ঠিক আছে। তো এখানে জাস্ট তাহলে দেখুন বৃদ্ধি আর গুণটা আমরা বুঝতে পারছি, যে অ, এ আর ও হচ্ছে গুণসংজ্ঞক বর্ণ, আর আ, আই আর আউ এটা হচ্ছে কি সংজ্ঞক বর্ণ, না এটা হচ্ছে বৃদ্ধি সংজ্ঞক। আচ্ছা এবার দেখুন, যে আমরা তার তিনটে পেয়ে গেলাম। এবার তাহলে দেখুন এই তিনটে মানে এটা প্রশ্ন করতে পারে, সেই জন্য আমি জাস্ট বললাম, ঠিক আছে, যে গুণসংজ্ঞক বর্ণ কোনগুলো, তখন কিন্তু বলবেন যে আ, কি আর কি, এ আর ও, ঠিক আছে, এই তিনটে বলবেন। তাহলে নিয়মটা দেখি। তাহলে দেখুন এরপরে বলছে যে অ বা আ এর পর যদি ই আর ই আসে, তাহলে সেখানে এ হয়, ঠিক আছে। এবার এ দেখুন গুণের মধ্যে পড়ে। এবার হচ্ছে অ প্লাস উ আর উ আসে, তাহলে আসে ও হয়ে যায়, ঠিক আছে। আর অ, আ প্লাস যদি রি, রি আসে, তাহলে এইখানে দেখুন এখানে অর আসে, ঠিক আছে। এই নিয়মগুলো জাস্ট দেখবেন, আপনাকে নিয়ম হয়তো জিজ্ঞেস করতে পারে এবং কোন সন্ধি হয়েছে সেটা জিজ্ঞেস করতে পারে, তাই না? মানে আপনাকে হয়তো ভেঙে ভেঙে দিতে পারে যে রমা যুক্ত ইস রমেশ, ঠিক আছে, বা রমেশ ডাইরেক্ট দিয়ে দিল রমেশ, এখানে কোন সন্ধি হয়েছে, ঠিক আছে, তখন বলবেন কোন সন্ধি হয়েছে। তো এরকম ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা আর কোন অক্ষরের যোগে কি হচ্ছে সেটাও ধরুন এটা বোঝার বিষয়। তাহলে দেখুন এখানে আ, আ, ই, ই ও এ হচ্ছে, এবং রামা এদিকে আ আছে আর ওইদিকে কি আছে, ই, দীর্ঘ ই রয়েছে, তাহলে কি হচ্ছে, সেই স্থানে কি হবে, এ আসবে, তাহলে দেখুন আ স্থানে এ আসছে, রমেশ হয়ে গেল। তারপরে দেখুন চন্দ্রযুক্ত উদয়, তাহলে উ স্থানে কি হয়, ও হয়ে যায়, তাহলে চন্দ্র প্লাস কি হচ্ছে উদয়, তাহলে দেখুন চন্দ্র, এবার চন্দ্রোদয় হয়ে গেল, ঠিক আছে। আবার দেখুন দেব যুক্ত ঋষি, দেবর্ষি, তাহলে দেবর, দেব আর আর, এই আর উচ্চারণটা কিন্তু আসবে, তখন কিন্তু বলবেন যে এখানে গুণসন্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে গুণসন্ধির যে শর্ট ট্রিক গুলো মনে রাখবেন, বেশি আমরা গভীরে যাব না, কারণ যে ধরনের প্রশ্ন হবে সেই ধরনের ওইটুকুই আসবে, যে উদাহরণ মাথায় রাখবেন, যে কি কি বর্ণের দ্বারা কিভাবে পরিবর্তন সাধিত হচ্ছে, কি বিকার পরিলক্ষিত হচ্ছে, আর হচ্ছে সূত্রটা, ব্যাস এইটুকু মনে রাখলেই হয়। বৃদ্ধিটাও দেখুন, বৃদ্ধিটাও একই আমি বললাম, তাহলে আ বর্ণ, ওই বর্ণ আর ও, তাহলে এখানে এলো সেই বর্ণই, আই, আউ, আর আটা তো ছিলই। তাহলে এই যে আ, তাহলে দেখুন এই যে আয়ের পর যদি এই বর্ণগুলো আসে তাহলে ওই হয়ে যায়, ও বা আয়ের পর ও বা আউ যদি আসে তাহলে আউ হয়ে যায়,
এরপর রি আসলে আর হয়ে যায় আর। তাহলে উদাহরণগুলো দেখবেন যে জনা ধন একা একহ জনৈকः, আবার মহা যুক্ত কি হচ্ছে ঔদার্যম মহোদার্যম। ঠিক আছে, এই নিয়মগুলো দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে আর কি মার্ক করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে নিয়মগুলো লেখা আছে, নিয়মগুলো একটু ফলো করবেন। ঠিক আছে, যে এটার উপর এটা কিন্তু নিয়ম পরিবেশিত হচ্ছে। তখন তারপর হচ্ছে আর আসছে, তাহলে হিম, তাহলে অ আছে ময়ের এখানে, রিত, তাহলে অয়ের জায়গায় কি হবে আর হবে, তাহলে হিমার্ত। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের বৃদ্ধি সন্ধি হবে। আচ্ছা, এরপরে দেখুন আমরা ইকো জেনেছি, এবং ইকো জেনেছিটা একটু বোঝার বিষয় আছে, এবং এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন হয় কিরকম এটা বলছি। এবার দেখুন ইকা, তাহলে ইকা জানাচি। আচ্ছা সঞ্জয় মহোদয় বলুন তো, তাহলে ইকো বলতে কোন বর্ণগুলো বুঝবো? দেখুন মাহেশ সূত্র কিন্তু আমি পেজটা অন করেছি। ইকো বলতে আমরা কি বলবো? ইক বলতে কি কি বর্ণের গ্রহণ করবে? আর জন বর্ণ বলতেই বা কোন বর্ণগুলো গ্রহণ করবে? আচ্ছা রুম্পা মহোদয় বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ আমি বললাম যে ইক, হ্রস্বই ক, এই যে দেখুন ইক আছে না, যে এই সূত্রটা আছে যে ইকো জানাচি, তাহলে ইক আর জন, এই ইক আর জন বলতে কোন বর্ণগুলো গ্রহণ করবে? হুম, হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছেন। তাহলে দেখুন এই যে ইক বলতে, তাহলে ইক বলতে ই উ রি লি হয়ে গেল, আর য়ন বলতে কি বললেন যে ইয়া বা রালা। তাহলে দেখুন যখন দেখবেন যে ই স্থানে ইয়া আসছে, উ স্থানে বা আসছে, আর কি মানে উ স্থানে এখানে হলো, আর রি স্থানে র আসছে। ঠিক আছে, তখন আর কি হচ্ছে, আর লি স্থান লি আসছে আরেকটা, সেটা হচ্ছে লি স্থানে ল আসছে। ঠিক আছে, তো এই যখন এগুলো ব্যাপারগুলো দেখবেন তখন এটা বুঝতে হবে যে সেখানে ইয়ানুসন্ধি হয়েছে। ঠিক আছে, এবার তাহলে এখানে উদাহরণে ডাইরেক্ট চলে যাচ্ছি দেখুন। তাহলে দেখুন প্রথমে রয়েছে কি অতি আচার, তাহলে একদিকে হ্রস্বই রয়েছে, অপরদিকে কি রয়েছে আর রয়েছে, তাহলে ই স্থানে কি হবে বলেছে, ই স্থানে ইয়া হবে। এবার দেখুন এখানে কন্ডিশনও দিয়েছে কি, যে ই স্থানে এই যে ইক স্থানে জন আদেশ হবে, মানে ই ও রিল স্থানে কি হবে ইয়া বা রল অবশ্যই হবে, কিন্তু অস্ববর্ণ পর থাকে। তাহলে এবার দেখুন আগে আমরা দেখছিলাম স্ববর্ণ, এবার আমরা দেখবো অস্ববর্ণ। অস্ববর্ণ জিনিসটা কি, মানে অন্য বর্ণ, মানে একই বর্ণ না থাকলে। ঠিক আছে, মানে দেখুন এই দিকে আছে হ্রস্বই আছে, ঠিক আছে, কিন্তু অপরদিকে তো হ্রস্বই বা দীর্ঘই নেই, আকার আছে, মানে অন্য বর্ণ আছেই, মানে হচ্ছে অস্ববর্ণ। তাহলে দেখুন ই স্থানে কি হলো, ইয়া আদেশ হলো সেখানে অত্যাচার। তারপরে দেখুন অনুযুক্ত এসনম, সেখানে কি হলো অন্বেষণম, কেন হলো, মানে হ্রস্ব স্থানে কি হয় ব আদেশ হয়, এরপরে পরে বর্ণ মানে অসবর্ণ আছে। পিতৃ ধন উপদেশ, এবার দেখুন যেটা ধন বলছি মানে সংস্কৃতে এই যে মানে প্লাসটাকে যে প্লাস বলি সেটাকে ধন হিসাবে বলা হয়। তো পিতৃ উপদেশ, তো এখানে দেখুন তাহলে রি স্থানে কি হবে, রি স্থানে আমরা দেখেছি যে এখানে দেখুন যে তাহলে রি স্থানে র হওয়া উচিত, তাই না? সেখানে আছে পিতৃ উপদেশ, তাহলে পিতৃ, এখানে যে রয়ের যে হলন্তটা দেখুন এখানে দেওয়া আছে, যে রয়ের হলন্তটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, যে পিতৃপদেশ এরকম কিন্তু। এবার এখানে আচ্ছা ধরো এইখানটাতে একটু মিস্টেক রয়েছে, ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি, মানে উপরে রেপ হয়ে যাবে। ঠিক আছে, পিতৃপদেশ, ঠিক আছে, এখানে হস্তুটা হবে না, পিতৃপদেশ এরকম রেপ চলে আসবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের জ্ঞান সন্ধি। এবার আপনাকে হঠাৎ করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে সম্প্রসারণ, সম্প্রসারণ, এবারে সম্প্রসারণ বলতে দেখুন আমরা আগে ভাব সম্প্রসারণ করেছি, তাই তো?
ভাব সম্প্রসারণটা কি হচ্ছে, ছোট যে একটা সেন্টেন্সকে সেটা হচ্ছে বৃহৎ আকারে ব্যাখ্যা করা, মানে ভাষ্য আর কি। যে আমাদের যখন আমরা এখনকার বর্তমানে বলি ভাষ্য ভূমিকা যেরকম, সেরকম আর কি। এবার এইখানে সম্প্রসারণ জিনিসটা ঠিক ওইরকম নয়, একটু উল্টো। মানে ধরুন বলছে ই উ রিলি স্থানে কি হয়, ইয়া বা রা লা হয়, তো তাহলে এটা কি জানা সন্ধি। কিন্তু যদি উল্টো হয়ে যায়, উল্টো মানে কি, ইয়া বা রা লা স্থানে এটা আদেশ, মানে য় স্থানে ই আদেশ হলো, ধরুন ব স্থানে উ আদেশ হলো, রা স্থানে রি আদেশ হলো, এবং লা স্থানে লি আদেশ হলো। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়, সম্প্রসারণ বলা হয়। ঠিক আছে, তাহলে সন্ধি এবং সম্প্রসারণ, ঠিক আছে, এটা লিখে রাখবেন আলাদা করে, কারণ এটা কাজে লাগবে। আমি সংজ্ঞাগুলো দাও, কিছু একটা সংজ্ঞা যেগুলো আছে আমি কিছু দিয়ে পাঠিয়ে দেবো আপনাদের। এরপরে দেখুন খুব ইম্পর্টেন্ট একটি সূত্র, সেটা হচ্ছে এচ অবয়ব, এবং এটাকে বলা হয় অয়াদি সন্ধি। অয়াদি সন্ধি মানে কি, দেখুন আমরা পড়েছেন যে অই আই অব আব এরকম আসে, ঠিক আছে, সংযুক্ত হয়। তো সেটা কোথায় হয়, তাহলে দেখুন এখানে বলছে এইচ, তাহলে এইচ আছে না। এবার দেখুন এইচ আমরা আবার মাস্টার সূত্রতে চলে যাই, বাট এইচ আমরা খুঁজি, এইচ। তাহলে দেখুন এই 3 নম্বর 4 নম্বর সূত্রটা আমাদের কিন্তু কাজে লাগবে। কি কাজে লাগবে, একটা হচ্ছে এ ও আই আও, বাস টা কেটে যাবে কারণ হচ্ছে হলন্ত, চটাও কেটে যাবে কারণ হচ্ছে এটা হলন্ত। ঠিক আছে, তাহলে দেখুন এ ও আই আও, বাস এই 4টে বর্ণের গ্রহণ হবে। এবার দেখুন সূত্রতে চলে যাবে, তাহলে এখানে বলা হয়েছে যে যদি এর পর যদি স্বরবর্ণ থাকে, তাহলে এ আই ও আউ, এই যে 4টে রয়েছে, তাহলে দেখুন এ স্থানে অয় আদেশ হবে, অয় আসবে, আই স্থানে আই আসবে, ও স্থানে কি হবে আব আসবে, এবং আও স্থানে আব আসবে। কিন্তু পরবর্তীতে যদি স্বরবর্ণ থাকে, মানে ব্যঞ্জন বর্ণ থাকবে না, স্বরবর্ণই থাকবে, তবেই কিন্তু সেটা আদেশ হবে। এবার দেখুন এ প্লাস হচ্ছে স্বরবর্ণ, এবার দেখুন নে, তাহলে এদিকে পূর্ব দিকে কি আছে, একার আছে নে, যুক্ত আনাম। এবার দেখুন কি আসবে, অয় আসবে, সেই জন্য নায়া, আয়া, নায়ানাম। ঠিক আছে, তাহলে পরে দেখুন কি আছে, স্বরবর্ণ রয়েছে। আবার ওই কার যেটা বলছেন সেটা কি, দেখুন গই যুক্ত কি আক, তাহলে দেখুন গায় আক, কিন্তু যেহেতু আই আসবে আই। ঠিক আছে, আবার ও স্থানে দেখুন কি রয়েছে, অব আসবে, তাহলে ভো যুক্ত আনাম, ভাবা আবা, এই যে অব আসছে দেখুন উচ্চারণে, ভাবানাম। আবার কি আউ স্থানে কি আসছে, আব আসছে, তাহলে স্তৌ যুক্ত আকাহ, তাহলে দেখুন স্তাবকাহ, এরকম কিন্তু আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের অয়াদি সন্ধি। তাহলে অয়াদি সন্ধি কি মনে রাখবেন, যে এ আই ও আও এই স্থানে যদি অই আই অব আব আসে, তাহলে সেটাকে অয়াদি সন্ধি বলবো। কিন্তু এটা কিভাবে আসবে, মানে এই বর্ণগুলির পরে 4টে বর্ণ, যে এ আই ও আও, এরপরে কি থাকবে, স্বরবর্ণ থাকতে হবে। পরবর্তী যে উত্তর পদে সেটা কিন্তু স্বরবর্ণ থাকতে হবে, তবেই কিন্তু এটা আদেশ হবে, তখন আমরা তাকে বলবো আয়াদি সন্ধি। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত, যদি কারোর অসুবিধা থাকে কোনো জায়গায় বুঝতে, বলতে পারে। আচ্ছা, এরপরে দেখুন, এবার লোপ সাকল্যস্য, এটাকে অনেক সময় অপবাদ সূত্র বলা হয়। কারণ হচ্ছে এই সূত্রটা কাজে লাগবে, এই যে এচ অবয়ব সূত্র বললেন, এটারই পরিপ্রেক্ষিতে লেখা, এমন কিছুই নয়। দেখুন কি বলা হয়েছে, অর্থহীন পদের সন্ধিতে এচ অবয়ব এবং অর্থযুক্ত পদের সন্ধিতে কি, অর্থযুক্ত হচ্ছে কি, লোপ সাকল্যস্য সূত্রটি প্রযোজ্য। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে যে অর্থহীন পদের সন্ধিতে, যখন অর্থহীন পদ থাকবে তখন সেখানে কি হবে, সেখানে এচ অবয়ব হবে, এবং অর্থযুক্ত যখন পদ থাকবে তখন কি হবে, সেটাতে লোপ সাকল্যস্য হবে। আচ্ছা, এবার আমরা দেখি বিষয়টা। দেখুন এচ অবয়ব, তাহলে এই যে সূত্রটা রয়েছে, এবার দেখুন আমি যে শর্টকাটে বলছি, এত পড়ছি না আমরা, যে শর্টকাট একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখুন এই যে দেখুন আগে কি আছে, একার আছে, মানে নে যুক্ত আনাম। আচ্ছা এবার বলুন, যে নে এর কোনো অর্থ আছে, কোনো অর্থ নেই কিন্তু,
আবার অনম, অনমেরও আলাদা করে আমরা অর্থ পাচ্ছি না, ঠিক আছে। গই, তাহলে গইয়ের কোনো অর্থ আছে? নেই। অকের কোনো অর্থ আছে? নেই। ভোর কোনো অর্থ আছে? নেই। অনম কোনো অর্থ নেই। এই যে আমরা পাচ্ছি, তাহলে এইগুলো কিন্তু যখন মানে বিযুক্ত অবস্থা থাকছে কোনো অর্থ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু দেখুন, তাহলে এইগুলো কিন্তু কি হচ্ছে, তখনই আমরা বলছি যে অর্থহীন যদি থাকে, মানে কোনো পদ থাকবে যেটা অর্থ থাকবে না, সেটাতে কি হবে? এচও অব্যয় হবে। আর যেটা অর্থ যুক্ত হবে সেখানে কি হবে? লোপ সাকল্য এসছে। তাহলে এখানে দেখুন, শ্রিয়াই অর্থঃ, তাহলে দুটোরই পদের অর্থ রয়েছে। শ্রিয়াই কথার অর্থ হচ্ছে শোভাবর্ধক, তাই না? শোভাবর্ধক রয়েছে, এবং অর্থ মানে হচ্ছে অর্থ ধরুন। হম, তাহলে দুটো পদে কিন্তু আলাদা করে অর্থ রয়েছে, তাই না? এটারও অর্থ রয়েছে, এটারও অর্থ রয়েছে। তাহলে এখানেও দেখুন ওই কার আছে, তাহলে ওই আর পরে স্বরবর্ণর আছে, তাহলে কি হচ্ছে সেখানে আমাদের, সেখানেও মানে এই প্রাধান্য সূত্রটা পাবে, এচ অবয়ব সূত্রের প্রাধান্য থাকা উচিত। কিন্তু বলছি না, এখানে লোপ সাকল্যস্য সূত্রের প্রাধান্য হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে এটা দুটোর মানে আছে, কিন্তু আগে যেটা দেখেছিলাম সেটার মানে নেই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবেন যে লোপ সাকল্যস্য হচ্ছে তারই একটা অপবাদ সূত্র। ঠিক আছে, মানে অপবাদ কাকে বলা হয়, মানে ধরুন অপবাদটা ঠিক এরকম যে আহ, মানে ঘাড়ে চাপিয়ে দেওয়া, মানে সেই নিয়মটা প্রযোজ্য হওয়া উচিত ছিল, মানে তারই ছিল সেটা, কিন্তু বলছে যে না, সেটা যদি মানে এই রকম মানে চেঞ্জ হয়ে যায়, অর্থযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে অপবাদ, মানে একটা সূত্র থাকার সত্ত্বেও, একই নিয়মে থাকা সত্ত্বেও যখন ছোট একটা কারণের জন্য সেটা পাল্টে যায়, সেটাকে অপবাদ সূত্র বলা হয়। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করে নিতে পারে যে লোপ সাকল্যস্য এটা কি ধরনের সূত্র, তাহলে বলুন অপবাদ সূত্র। ঠিক আছে, এবার বলে কোন সূত্রের অপবাদ সূত্র, তাহলে এই যে অবয়ব সূত্রের অপবাদ সূত্র। এরপরে দেখুন, বলছে এং পদান্তা গতি। এবার এং পদান্তা গতি মানে কি? এবার এং এ মানে আবার চলে যান এং, এবার হচ্ছে আবার প্রত্যাহারে যাবো, তাহলে এং দেখুন 3 নম্বর সূত্রটাতে এং হয়ে যাবে। তাহলে এং বলতে শুধুমাত্র এ আর ও এর গ্রহণ হচ্ছে, ঠিক আছে, অন্য কিছুর কিন্তু গ্রহণ হচ্ছে না, এ আর ও এর গ্রহণ হচ্ছে। বেশ, তাহলে এং চলে গেল। এবার দেখুন কি বলছে, এং পদান্তা গতি। তাহলে এং বলতে এ আর ও এর পর যদি অকার থাকে, তাহলে যদি অকার থাকে তাহলে সেই অকারটা কি বলুন তো, লুপ্তকার হয়ে যায়, ঠিক আছে। মানে এটাই হচ্ছে বোঝার বিষয়। তাহলে লুপ্তকার কি রকম, অটাকে যদি পুরো রেখেন তাহলে অ এরকম, ঠিক আছে। এবার অর্ধেক যদি করে দেন তাহলে কি হচ্ছে, এটা এইরকম দাঁড়াবে। সেটা মানে সংস্কৃত অক্ষরেও যদি লেখেন, আমি সংস্কৃত অক্ষর অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন সংস্কৃত অক্ষরে যদি এই খণ্ডত্বের মতো চিহ্নটা দিই, বা বাংলাতে যাকেই লিখুন আর কি, সেটা এই একই রকম চিহ্ন নয়, বা বাংলাতে অনেক সময় দেখুন এই যে দেওয়া আছে মানে হয় এর মতো দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে লুপ্ত অকার। এবার দেখুন, তাহলে এ সূত্রের কন্ডিশন কি, যে একার আর উকার পর যদি অ থাকে তাহলে সেটা লুপ্ত অকার, বা এটাই হচ্ছে নিয়ম। তাহলে দেখুন লভতে, তাহলে একার আছে, তারপর কি আছে, অকার আছে, অর্থম, সেখানে দেখুন হয়ে গেল কি, লভতে অর্থম সাধো অধুনা। তাহলে দেখুন ওকার আছে, পরে অ আছে, এই যে ওকার নিয়ম আছে, তাহলে কি হলো, সাধো অধুনা। ব্যাস, এখানে সূত্র, তাহলে এই সূত্রটা এরকম রাখলে দেখুন হয়। আচ্ছা, এবার হচ্ছে কনফিউশন জায়গা তৈরি হয় যে দুটো সূত্রের মধ্যে, একটা হচ্ছে এং পদান্ত দ্বিতীয়, একটা হচ্ছে এংই পরোক্ষ। কারণ দেখুন এংই বলতেও সেই এংকেই বোঝাচ্ছে, আবার ওপরের এং বলতেও একই বোঝাচ্ছে। তাহলে এখানেও কি পাচ্ছি, না এখানেও এ আর ওই পাবো, কিন্তু এখানে বলছে যে কি চেঞ্জ হবে সেটা দেখো, বলছে উপসর্গ থাকবে, উপসর্গ, মানে প্রথমে যে উত্তর মানে উত্তর পদে মানে মানে পূর্ব পদে যেটা থাকবে, উত্তর পদে ধরুন যেটা কন্ডিশন থাকছে সেটা বলা হচ্ছে পরে, কিন্তু আগে কি বলছে, যদি পূর্ব পদে উপসর্গ থাকে এবং অকারের উপসর্গ থাকে, মানে অ উচ্চারণ হচ্ছে, মানে এমন একটা উপসর্গ বলছে যার অন্তে অ উচ্চারণ হচ্ছে, সেই জন্য দেখুন অ লেখা আছে, উপসর্গ পরে অ লেখা আছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখুন, এবং পরবর্তীতে দেখুন ধাতু আসবে, ধাতু কি ধাতু, না একটা হচ্ছে এর ধাতু, একটা হচ্ছে ইন ধাতু, ঠিক আছে। তো একটা এদ আর ইন ধাতু যদি থাকে উত্তর পদে, তাহলে সেখানে কিন্তু কি হবে, যে পরবর্তী দিয়ে যাবে। এবং এখানে দেখুন সেটা কি রকম ভাবে আসছে, দেখুন প্র যুক্ত এ যেত, তাহলে এখানে কি আছে দেখুন, রফলা আছে, কিন্তু প্র অকার উচ্চারণ আসছে, তাহলে এখান থেকে আমি অ পেলাম প্রয়ে, তাহলে এটা প্র একটা উপসর্গ। এবার দেখুন এ যেতে, এ যেতে, তাহলে কি হচ্ছে দেখুন, এখানে কিন্তু এর ধাতু আসছে, ঠিক আছে। এর ধাতু যেটা রয়েছে এখানে,
যেটা হয়েছে, তাহলে এই যাতে এরকম থাকছে, ঠিক আছে। আবার অনেক সময় এই ধাতেও এরকম দেখবেন এই রূপটা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এখন সহজভাবে বুঝবেন যে এই যাতে আর ও হাতি, এই দুটো উদাহরণে বেশি আসে, ঠিক আছে। মানে যদি এটা ভুলেও যান তাহলে বেশি কিছু মনে রাখার দরকার নেই, ভাববেন যে যদি এ আসে আর ও আসে, মানে এইগুলোর দ্বারাও ধাতু আসবে, ঠিক আছে, এই দুটো ধাতু আসবে। তাহলে এ কার যুক্ত ধাতু আর ও কার যুক্ত ধাতু, বাস, তাহলেই কিন্তু কন্ডিশনের মধ্যে কিন্তু অসুবিধা থাকবে না, ঠিক আছে, এই সূত্রের মধ্যে। তাহলে দেখুন এটা পররূপ হয়ে গেল, মানে ধরুন এ যেতে, তাহলে এ যেতে, এই এটা এখানে আগে চলে আসবে, সেটা হচ্ছে পররূপ সন্ধি, মানে পরেরটা আগে চলে যায়, ঠিক আছে। তা যুক্ত অবহতি, তাহলে অবহতি, ঠিক আছে। তারপর দেখুন আরো রয়েছে যে এখানে যে সূত্রটা বলছে যে এর ধাতুর পরে একার পরে থাকলেও পররূপ হয় না, একার যদি পরে থাকে, মানে কোথাও থাকে, মানে বলছে এ আর যদি থাকে, তাহলে এই দুটো হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে দেখুন আমাদের যখন কিছু পড়তে যান ব্যতিক্রমী অনেক কিছু থাকে, ব্যতিক্রম গুলো আমাদের ক্ষেত্রে কি হয়, তুলে দেয়, যে আপনাকে কিন্তু বলবে যে কি সন্ধি হয়েছে, তখন বলতে হয় কিন্তু যে এখানেও কি হয়েছে, পররূপ সন্ধি হয়েছে কিন্তু ব্যতিক্রমী হয়েছে, ঠিক আছে, এরকম বলতে হয়। তাহলে এটা জাস্ট মনে রাখার চেষ্টা করবেন, এই উদাহরণটা আমি ডিটেল এটা বললাম না, এটার মেন নিয়ম এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি দেখুন যে আমাদের যেগুলো সূত্র আছে, মেন সূত্র ছিল, মানে ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। এরপরে এগুলো এমন কিছুই নয়, জাস্ট একটু উপর উপর বলে দেবো, কারণ এই যে প্রাথমিক সূত্র এটা কিন্তু ভালো করে মনে রাখবেন, কারণ এইগুলো থেকেই কিন্তু প্রশ্ন বেশি দেবে। आपका सबर ने देगा आद गुण वृद्ध रेचि इको জানাচ্ছি এচো আয় বা লোপ সাকল্যেসে এই পদান্তে পদান্ত এবং এই পররূপম, এই কটা। এবার কেন বলছি, এই সূত্রগুলো ধরুন আপনি যে কোনো পরীক্ষায় বসুন, নেট সেট পরীক্ষায় বসছেন, এগুলো থেকে বেশি দেবে। আপনি ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, এখন বর্তমানে আরো অনেক কিছু বেরোচ্ছে, যেমন রাজস্থানের পোস্ট বেরিয়েছে, তারপরে ধরুন বিহারের তো আবার পোস্ট আসবেই, টিআরই 4 আর কি। তো এই যে পোস্ট গুলো রয়েছে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলোর উপরেই কিন্তু বেশি দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন আমরা তাহলে মেন নিয়মগুলো দেখি যে কোথায় কি চেঞ্জ হয়। এবার দেখুন একটা সূত্র রয়েছে অক্ষার বিন্যাম উপসংখ্যান। তাহলে অক্ষ মানে হচ্ছে, এখানে দেখুন অক্ষ শব্দ থাকবে, অক্ষ আর উহিনী শব্দ, ঠিক আছে। তাহলে অক্ষ উহিনী শব্দ থাকলে অ উ মিলে বৃদ্ধি ওকার, তাহলে সেটা কোন সূত্র অনুসারে, অক্ষবিহীন উপসংখ্যান, বাস, এটাই হচ্ছে এর মানে। তাহলে এবার দেখুন অক্ষ শব্দের পর উহিনী শব্দ থাকলে, তাহলে এখানে রয়েছে দেখুন একটাই কিন্তু হয়েছে, হ্যাঁ, মানে এটা। এবার দেখুন স্বাদি রেণী নো বা, স্ব শব্দের পরে কি থাকছে, ইর আর ইরি শব্দ থাকছে, ইর আর ইরি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এই সূত্রের মূল বৈশিষ্ট্য কি, যে দন্ত স্বয়ে বয়ে শব্দের পর যদি কি থাকে ইর বা ইরি শব্দ থাকে, তাহলে ইরিন। এবার ইরিন মানে কি, দেখুন ইরিনের নয় হলন্ত কেটে দিয়েছে, ই হয়ে যাচ্ছে, এটা শব্দ থাকলে অ ও উ মিলে বৃদ্ধি হয় ওই কার। এবার এইগুলো আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে, মানে এই যে সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো জাস্ট টাচ বলে দিচ্ছি, যে কি পরিবর্তিত হয় সেই অনুযায়ী আপনার মধ্যে করতে হবে, ঠিক আছে। এগুলো মানে পরে পড়বেন তখন ডিটেলসটা আরো বুঝতে পারবেন, ঠিক আছে। মানে যে উদাহরণগুলো একটু ভেঙে ভেঙে পড়বেন, যে এই দিকটা পড়বেন আর এই দিকটা পড়বেন, তাহলেই আপনার কিন্তু অসুবিধা হবে না। এবার দেখুন স্বপদ, প্রথমটাও বলে দিচ্ছি, স্বপদ আর ইঙ্গিত রয়েছে, তাহলে ওই কার হচ্ছে স্বৈরা, স্ব ইরি স্বৈরি, স্ব ইরিনি স্বৈরিনি, কোন সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে। আচ্ছা, এরপরে দেখুন বলছে প্রাদুর্ভ্য ঢে স্বস্যেষু, তাহলে প্রো আর কি থাকে, প্রো শব্দের পর উহ আর উর্হি এসা এসিয়া এই শব্দগুলো থাকে, মানে প্রথমে প্রো থাকবে, তারপরে উহা উর্হা উর্হি এসা এই শব্দগুলো থাকলে কি হবে, উভয় মিলে বৃদ্ধি হবে। তাহলে এই বৃদ্ধির স্থানটা দেখুন কি হয় বলছে, যে অ আর উ থাকলে, মানে অ মানে প্রো, মানে প্রয়ের অ আসছে সেই জন্য বলা হয়েছে। তাহলে অ এর পর যদি উ মানে উহা আছে, উহা থাকলে কি বৃদ্ধি, মানে যে অকার হবে, আর আর এ হবে আইকার। তো সেই অনুযায়ী দেখুন দেওয়া আছে যে প্র যুক্ত উহ পৌহ, প্রযুক্ত উর্হি পৌরি, প্রযুক্ত ঊর্ধ্বঃ পৌর্হঃ, প্রযুক্ত এস প্রাইস্যঃ, প্রযুক্ত এস্য প্রাইস্যঃ, ঠিক আছে। তাহলে এই সূত্রানুসারে, কোন সূত্রানুসারে, যে এই সূত্রানুসারে কি হচ্ছে, এই যে চেঞ্জেসটা আসছে সেটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা,
এবার দেখুন পরের সূত্রে যাচ্ছে। এবার বলছে সূত্র কি বলছে, প্রো বৎসর वत्सतर कंबल बसर नारण दशानाम ঋণে। তাহলে কি কি শব্দ থাকতে পারে এখানে শব্দগুলো মুখস্থ, ঠিক আছে? পুরো, বৎসর, বৎসতর, কম্বল, বসন, ঋণ, দশ শব্দের পর ঋণ শব্দ থাকলে ঋকারের বৃদ্ধি হয়ে আর হয়। তাহলে এগুলো সেই জন্য কি হচ্ছে, দেখুন এই শব্দগুলো থাকলে কি থাকে, যে শব্দগুলো থাকলে ঋণ শব্দ থাকলে এগুলো মানে এগুলো আগে থাকবে, তারপর যদি ঋণ শব্দ থাকে, ঠিক আছে? পূর্বে কি থাকবে, এই প্রো থেকে দেখুন এই যে 10 শব্দ পর্যন্ত এগুলো যদি থাকে, আর পরে যদি ঋণ শব্দ থাকে তাহলে কি হবে, বৃদ্ধি হয়ে আর হয়ে যাচ্ছে। এবার দেখুন তাহলে আর বলতে এইখানে কিন্তু চারটা হবে, মানে এখানে ঘুরিয়ে প্রশ্ন দেবেন যে আর, এবার আর দেখুন পড়েছেন, দেখুন সূত্র আমি বলছি, দেখুন এখানে আর পড়েছেন তো, এবার এইখানে কিন্তু ভুল ভুল করে ফেলবেন, বলবে যে বৃদ্ধি সন্ধি হয়েছে, দেখে বলবেন, কিন্তু শব্দগুলো মনে রাখতে হবে যে কোন শব্দগুলো মানে অ্যাড হলে আমাদের কিন্তু বৃদ্ধি সন্ধি হয় না, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে বৃদ্ধি সন্ধি হয় না বলতে বৃদ্ধি সন্ধি হয় না এটা বলা ভুল, বৃদ্ধি সন্ধি হয়, কিন্তু অপবাদে বৃদ্ধি সন্ধি হয়, ঠিক আছে? মানে এটা যেও হবে, তাহলে দেখুন এখানে বলা হচ্ছে যে বৃদ্ধি সন্ধি, কিন্তু এটা অপবাদ সূত্র অনুসারে কি হচ্ছে, বৃদ্ধি সন্ধি, ঠিক আছে? তাহলে দেখুন প্র ঋণম প্রাগ্নম, দশ ঋণম দশার্ণম, বসন ঋণম বসার্ণানম, ঋণ ঋণম ঋণার্ণম, ঠিক আছে? তাহলে এরকম ভাবে কিন্তু এরপরে দেখুন রয়েছে ওমাং। তাহলে ওমাং নস্যতে কি বলা আছে, অবর্ণের পর যদি অকার থাকে এবং ওম, ওম কিংবা আং যদি থাকে, ঠিক আছে, তাহলে পররূপ একার হয়ে যায়। তাহলে দেখুন পররূপ সন্ধি পড়েছেন, ঠিক আছে? পররূপে আমরা কি দেখেছি, যে যে পরের যে বর্ণটা রয়েছে সেটা আগে চলে, এবার এখানে কি বলা হচ্ছে দেখুন, তাহলে বলছে অবর্ণের পর ওম থাকলে বা আং থাকলে, এবার আঙের দেখুন আ থাকবে, জানেন যে আঙের যেহেতু হলন্তম আছে, যে হলন্তমটা কাটতে হবে। এবার দেখুন কি বলছে, শিবায় ওম, এবার শিবায়, ও দেখুন ওটা কি আসছে এইখানে চলে গেল, মানে আগে চলে গেল, একই নিয়ম, শিবায় ও, তাহলে শিবায় ওম, এরকম হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখুন অব এহি, আবেহি, আ ইহি, এবার এই যে চার মারা হয়েছে আ ইহি, তাহলে দেখুন এখানে বলছে কি, যে কিছু ব্যতিক্রম দেওয়া আছে, সেই ব্যতিক্রমটা কিন্তু এখানে বলা হবে, ঠিক আছে? কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখবেন যে শিবায় ওম পরে এটা কোন সূত্রানুসারে হচ্ছে না, ওম। আচ্ছা এইটুকু বলুন, এটুকুর মধ্যে অসুবিধা থাকলে বলুন, আর কিছু সূত্রই আছে মানে ষড়সংযোজিত আর কি। আচ্ছা ঠিক আছে, দেখুন আমরা আগে বলছি, এরপর বলছে কি, অত্যক্ষয়ো, ওহো সমাসেবা, এবার অত্যক্ষয়ো সমাসে মানে হচ্ছে অতু, ঠিক আছে? অতু কথার অর্থ কেউ জানেন? তো বলতে পারবেন অতু মানে কি? আচ্ছা, অতু কথার অর্থ হচ্ছে যে মানে বিড়ালকে বলা হয়, বেড়ালকে, ঠিক আছে? এবার তাহলে অতু ওষ্ঠ এই শব্দ যদি থাকে পর, ঠিক আছে, তাহলে অতু আর ওষ্ঠ শব্দ পরে থাকলে পররূপ হয়, এবং সমাস হলে বিকল্পে পররূপ না হলে বৃদ্ধি হয়। এবার এই জায়গাটা দেখুন, সমাস না হলে, তাহলে সমাস হলে, এখানে বলছে সমাস হলে বিকল্পে পররূপ, ঠিক আছে? মানে সমাস যদি থাকে তাহলে পররূপ, আর যদি না থাকে তাহলে হচ্ছে বৃদ্ধি হয়। বেশ, এবার সমাস না হলে তাহলে দেখুন অ অতু, অতু হচ্ছে পররূপ হয়ে যাচ্ছে, বা ঔতু, এই যে দেখুন ঔতু, অ ওষ্ঠ ঔষ্ঠ, আর সমাস হলে কি হচ্ছে অ অতু ঔতু, অ ওষ্ঠ ঔষ্ঠ, ঠিক আছে? এটা হচ্ছে মানে বৃদ্ধি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখুন এখানে স্থূল যুক্ত অতু, স্থূল অতু, তাহলে স্থূল অতু মানে যে মোটা বিড়ালকে বলা হচ্ছে, ঠিক আছে? বিম্ব ওষ্ঠ বিম্ব ওষ্ঠ, তারপরে দেখুন মম অতু মম অতু, তব ওষ্ঠ তব ওষ্ঠ, তাহলে এখানে হচ্ছে সমাস কৃত, মানে সমাস হলে আর সমাস না হলে, ঠিক আছে?
তাহলে এগুলো মোটামুটি ধরুন যে খুব যে মানে খুব পরীক্ষা দেয়, দিতে পারে এক দুটো হয়তো দিয়ে দেয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। কিন্তু আগের সূত্রগুলো যখন যেগুলো পড়ালাম যে পরের সন্ধে পর্যন্ত, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেগুলো থেকেই বেশি দেবে, এগুলো থেকেও কিন্তু তুলে দিতে পারে। কারণ দেখুন, মেরিটটা হবে কিন্তু এক দু নম্বরের জন্য, ঠিক আছে? কারণ হচ্ছে এক দুটো কোশ্চেন কিন্তু এদিক ওদিক সবাই করবে, সেই জন্য হচ্ছে কি, যে যেটুকু কোশ্চেন যেটুকু সিলেবাসে রয়েছে সেটা কিন্তু মোটামুটি সূত্র ছাড়বেন না, সবগুলোই পড়ে যাবে। এরপর দেখুন বলা হয়েছে সর্বত্র ভাষা গো, তাহলে এখানে বলছে গো শব্দ যে থাকে, এবং গো শব্দের পর যদি, হ্যাঁ স্বরসন্ধিতে তখন সূত্র তো দেখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, স্বরসন্ধিতেই এতদূর করতে, না এরকম ভাবে যে প্রশ্ন দেখবেন, যে এখান থেকে যখন দেখবেন আগের বারে প্রশ্নগুলো দেখবেন, বা আমিও সালের প্রশ্ন কিছু পাঠাবো, দেখবেন 2000 থেকে একদম যেগুলো, সেখানে কিন্তু তুলে দিয়েছে প্রশ্ন, ঠিক আছে? মানে বিশেষ বলবে। এবার দেখুন আপনাকে বলে দেবে, হয়তো প্রশ্ন করবে, প্রশ্ন করার পর বলবে যে এটা তো ওটার সঙ্গে রিলেটেড, সেই জন্য দিয়ে দিয়েছে বা সেই জন্য দেওয়া হয়েছে। যেমন হচ্ছে দেখুন, বৃদ্ধির সঙ্গে আমরা কি পড়লাম, বৃদ্ধির সঙ্গে বিভিন্ন সন্ধি তো পড়লাম। এবার আপনাকে, আপনি তো বলতে পারবেন না যে আলাদা দিয়ে দিয়েছেন, তখন বলবেন যে না ওটা বৃদ্ধির রিলেটেড দিয়েছি, বৃদ্ধি সন্ধি তো আপনাকে পড়তে হবে, ঠিক আছে? কিন্তু ওই সূত্রগুলো মেইনলি পড়বেন আর কি, যেগুলো প্রথম সূত্রগুলো সেগুলোই বেশি পড়বেন। এগুলো জাস্ট আমি তাও টাচে রাখছি, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু কাজে লাগে, ঠিক আছে? দেখে রাখতে ক্ষতি নেই। দেখুন, আপনার যদি কোনো কিছু বর্ণ তুলে দেয় উদাহরণ, সেগুলো যেন দেখে অন্তত বুঝতে পারে যে এটা এইভাবে চেঞ্জ হচ্ছে এবং এই সূত্র অনুসারে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন, মানে এই সূত্রের মধ্যে দেখুন সবগুলো নয়, কিন্তু আমি এক দুটো এখান থেকে বাদ যাবে যদিও, ঠিক আছে? এর মধ্যে এটা ছিল। আচ্ছা, এরপরে দেখুন এই সূত্রটা, সর্বত্র বিভাষা, সর্বত্র বিভাষা গো মানে কি হচ্ছে, গো শব্দের পর যদি কি থাকবে, অবর্ণ থাকে, তাহলে কি হয়, প্রকৃতি ভাব হয়। প্রকৃতির ভাব মানে প্রকৃতির অভাব, মানে একসাথে এটা অ্যাড করা আছে। প্রকৃতি ভাব মানে যেখানে সন্ধি নিষেধ আছে, ঠিক আছে? তাহলে সন্ধি নিষেধ হয়ে যাবে যদি গো শব্দের পর অবর্ণ থাকে। তাহলে দেখুন আছে গো যুক্ত অগ্রম, দেখুন হয়নি, গো অগ্রম ওটাই থেকে গেছে, সেখানে যুক্ত করেনি, ঠিক আছে? গো আত্রা গো উত্তর এরকম থেকে গেল। এবার দেখুন, যেমন এই সূত্রটা আপনি দেখুন এখন কিছু বলতে পারবেন না যে কি যে এটা অবাংশতা জানাচ্ছে। ঠিক আছে, এটা পড়তে হবে না যদিও, কিন্তু তাও বলছি যদি দেয় ধরুন, তাহলে বলবেন যে এটা কি হচ্ছে, এইচ ও ওয়াই সূত্র নয়, মানে এটা অপবাদ সূত্র, অপবাদের সূত্র, মানে দিতে পারে এখন, মানে দিলেও কিন্তু কিছু বলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা মোটামুটি হলো। আর মোটামুটি আপনার তিনটে সূত্র এখান থেকে দেখতে হবে, সেটা হচ্ছে প্রতপ্লগিজ অচি নিত্যম। এবার এখান থেকে আপনাকে প্লুত প্রগজ্য মানে সন্ধি দেবে না হয়তো, কিন্তু আপনাকে প্লুত প্রগিজ্য সংজ্ঞক বর্ণ কোনগুলো এটা দিতে পারে। এবার প্লুতো মানে তো সবাই জানে, প্লুতো মানে হচ্ছে ধরুন যেটা এরকম সাইন হয় প্লুতোতে, যখন আমরা আহ্বান ক্ষেত্রে কোনো কিছু ইউজ করি, মানে দেখুন অনেকক্ষণ ধরে, বা মোরগের ডাক, মোরগের ডাকে মানে অনেকক্ষণ দীর্ঘায়িত করছে, সেটা হচ্ছে প্লুতো। এবার দেখুন, তাহলে এখানে বলছি প্লুতো জিনিসটা বুঝতে পারলেন। প্রগিজ্য মানে কি, প্রগিজ্য মানে হচ্ছে দেখুন, যে এখানে লেখা আছে দেখুন, যে ই আর উ, তাহলে দেখুন হ্রস্বই নয় কিন্তু, মানে দীর্ঘই এবং দীর্ঘ এবং এ কারান্ত দ্বিবচন, ঠিক আছে? মানে এই কারান্ত যখন দেখবেন যে ই কারান্ত, তাহলে নদী শব্দে যদি দ্বিবচন বলেন, তাহলে সেই নদী শব্দের দ্বিবচনটা কি হবে, সেখানে কিন্তু প্রকৃত সংজ্ঞা হবে। আপনাকে নদী শব্দের দ্বিবচন দিয়ে দেবে, দিয়ে বলবে কি সংজ্ঞা এখানে প্রবর্তিত হয়েছে, তাহলে তখন বলতে হবে কি, প্রগিজ্য সংজ্ঞা হয়েছে। বা উকারান্ত, তাহলে সাধু শব্দ দেখুন, সাধু, সেখানে কি হয়, সাধু দীর্ঘ থাকে, তাহলে সাধু যখন থাকবে তখন কি হবে, সেই দ্বিবচনে সেটা প্রযোজ্য সংজ্ঞা। আবার এ বচনে কিন্তু এ কার যুক্ত যখন থাকবে, তখন সেটা কিন্তু হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই দুটো সূত্র একটু দেখতে হবে, আদর্শ মাত আর নিপাত একা জানা। তাহলে আদর্শ মাত মানে কি হচ্ছে, অদর্শ শব্দরূপ রয়েছে দেখুন, তাহলে বলছে আদর্শ শব্দের অমি বা আমু প্রযোজ্য, ঠিক আছে? তাহলে অদর শব্দে কি হচ্ছে, আমি আর অমু মানে দ্বিবচন, প্রকৃত মানে কি দ্বিবচন, তাহলে সেখানেও কিন্তু এরকম রূপ আমরা দেখতে পাচ্ছি আসত মাত, কিন্তু সেটা সূত্র আলাদা হয়ে যাচ্ছে দেখুন, সেই জন্য এটা বলে রাখলাম। মানে আগেরটা আমরা কি দেখলাম, যে প্রত প্রকৃত আছে নিত্যম, ঠিক আছে, এই সূত্র অনুসারেই হচ্ছে, কিন্তু পরেরটা কি বলছে, অদর শব্দ রয়েছে, সূত্র চেঞ্জ হয়ে যাবে, আদৌ মাত এরকম সূত্র হয়ে যাবে। আরেকটা আছে দেখুন বিষয়, সেটা হচ্ছে নিপাত এক জনাম।
তাহলে আং ছাড়া একস্বর অব্যয় প্রগীচ। তাহলে আং ছাড়া যেগুলো থাকবে, আং বলতে আ, ঠিক আছে, নটা তো হবে না। তাহলে যেগুলোই আমরা কি দেখবো, যে আ ছাড়া এক স্বর যেগুলো রয়েছে, মানে স্বরবর্ণই হচ্ছে, ঠিক আছে, এক স্বর মানে স্বরবর্ণ, অব্যয় হচ্ছে প্রযোজ্য। তাহলে দেখুন আ ছাড়া এখানে ই পাচ্ছি, ঠিক আছে, অ পাচ্ছি, ঠিক আছে, তাহলে এইগুলোই কিন্তু আমাদের প্রযোজ্য হচ্ছে, এই প্রযোজ্য হচ্ছে মানে নিপাত অনুসারে হচ্ছে, মানে প্রযোজ্যই হচ্ছে মানে নিপাত অনুসারে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি আপনাদের কিন্তু পড়তে হবে, কিন্তু যে মেন সূত্রগুলো বললাম তাও দেখুন একবার মার্ক করে দিচ্ছি আমি। প্রথম হচ্ছে আকাশবর্ণী দীর্ঘ আদ গুণ বৃদ্ধি রয়েছে, পরপর যেগুলো রয়েছে সেগুলো এতটা পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে যদি বলেন যে বেশিরভাগ প্রশ্ন দিয়েছে এখনো পর্যন্ত, আদর্শ মার্ক দিয়েছে যেমন, তারপরে ধরুন হচ্ছে সর্বত্র গো বিভাষা, হ্যাঁ এগুলো কিন্তু, বা এটা আকশাদুহীন উপাসনখান, এগুলো কিন্তু মানে অনেকবারই এসছে, ঠিক আছে। তো সেহেতু আপনাদের কিন্তু এগুলো একটু টাচ রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন আজকে মোটামুটি ক্লাস আমাদের এটুকুই থাকবে স্বরসন্ধি সম্পর্কে, পরের দিন আমরা ব্যঞ্জন সন্ধি পড়াবো। তাহলে এটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলুন। আচ্ছা, বাকিটা একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি এটুকুই আমাদের থাকলো আজকে। আর আমি আপনার এই ক্লাসটার পরে হচ্ছে যে আমি ওই অ্যান্সার শিটটা পাঠাবো। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম আমি, যে ক্লাসটা শেষ হওয়ার পর ওটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সময় দিচ্ছি, যদি কোনো হঠাৎ করে পাঠিয়ে দিলে কি হয় যে ধরুন ওটার উপর আর কি চোখটা পড়ে, মানে আমারও কালকে দেরি হয়েছে ওটা পাঠাতে, সেই জন্য আর কি দেখলাম যে কালকে হয়তো পরীক্ষা যদি কেউ না দিয়ে থাকেন, সেই জন্য আমি পাঠাইনি। তো এই ক্লাসটার পরেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এটুকুই থাকছে। শুভরাত্রি।